নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চার চতুর্থ খণ্ডের আজ অষ্টাদশ অধ্যায়। আমার কাছে জানতে চেয়েছেন একজন, আর কতখানি বাকি আছে? আর খুব বেশি নেই, আমরা প্রায় শেষ করে এনেছি। শুরু করি। শুধু ঘুম নয়, আনন্দ উল্লাস এই সমস্তই যেন ওই হারারে আমার অপহরণ করে নিয়েছিলেন। আমার পিছনে তিনি যেন অশুভ শনিগ্রহের মতো অথবা কলির মতো ফিরতে শুরু করেছিলেন, অথবা রায়বংশের প্রেতাত্মার মতো ফিরতে শুরু করেছিলেন। ওই ঘটনার ঠিক একদিন পর তিনি আবার এসেছিলেন হোটেলে। এবার একা নয়, সঙ্গে একটি সুন্দরী তরুণী। আশ্চর্য সুলতা, আমি কার্ড পেয়ে তাকে ফিরিয়ে দিতে পারিনি। ঘরে এলেন সে মেয়েটিকে নিয়ে। আমি তার মুখের দিকে তাকালাম। আমার দেহের রক্ত চঞ্চল যেমন হয়ে উঠল, তেমনি একটা নিদারুণ আতঙ্ক আমার বুকের মধ্যে একটা অসহনীয় উদ্বেগের সৃষ্টি করলে। উইন্ড হলে হার্টের উপর প্রেশার পড়লে যেমন হয়, ঠিক তেমনি। তারিখটা স্মরণীয় তারিখ, 3 সেপ্টেম্বর 1939। জার্মানির বিরুদ্ধে ইংরেজ ওয়ার ডিক্লেয়ার করবে, তার আগে 11:15 প্রাইম মিনিস্টার মিস্টার চেম্বারলেন রেডিওতে বক্তৃতা দিচ্ছেন। 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছে ভোরবেলা। নেভিল চেম্বারলেনের বক্তৃতা শুনছিলাম আমি। হারা রে ঘরে ঢুকলেন, সঙ্গে মেয়েটি। বললেন, I have come, Mr. Ray. Let me introduce Miss Laura Knight to you. She is more than my own daughter, my disciple, a fan of mine. And Laura, this is Mr. Ray, A.S. Ray, an artist, a famous artist, and a very learned man, also a very rich man. You see those two pictures on the wall, one a mother and another a darling? But the girl is the same. You see, this is Tantra of India, the eternal mother and the eternal she. They are one and the same. আমি আর সহ্য করতে পারিনি। আমি বলেছিলাম, উইল ইউ প্লিজ স্টপ মিস্টার রে? মিস্টার হারা রে বিস্মিত হয়ে বলেছিলেন, ইউ ডোন্ট লাইক মিস নাইট? শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট and with a very soft and sweet mind. She wanted to work as your secretary. আমি বলেছিলাম, বাংলায় বলেছিলাম, দয়া করে আপনি চলে যান, আমি জোড়ো হাত করছি মিস্টার রে। সুলতা, মেয়েটির মুখে যেন রায়বংশের আদল দেখতে পাচ্ছিলাম। থরথর করে কাঁপছিলাম আমি। কি হলো মিস্টার রায়, আপনি অসুস্থ? আমি এবার চিৎকার করে বলেছিলাম, গেট আউট, আই সে গেট আউট। রেডিওতে তখনও প্রাইম মিনিস্টার মিস্টার চেম্বারলেনের বক্তৃতা চলছে। সারা ইংল্যান্ডের লোক বোধহয় তখন কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত নির্বাক হয়ে গেছে। যুদ্ধ, আবার সর্বনাশা যুদ্ধ বাঁধল। হারারে বললেন, কিছু টাকা ওকে দাও রায়, ওকে আমি নিয়ে এসেছি তোমার নাম করে, অনেক প্রত্যাশা করে এসেছে। শি মাস্ট গেট সামথিং, মিস্টার রে, প্লিজ। আমি বললাম, সি ইজ ইয়োর ডটার? চমকে উঠলেন হারা রে, বললেন, কে বললে? ওর মুখ বলছে, তোমার দৃষ্টি খুব তীক্ষ্ণ রয়, কিন্তু শি ইজ আ গুড গার্ল অ্যান্ড বিউটিফুল অলসো, ইজ শি নট? এতক্ষণে মেয়েটি কথা বললে। গিভ মি মাই ডিউজ বলে সে আমার সিগারেটের টিন থেকে একটা সিগারেট নিয়ে ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়লে। আমি ওদের বিদায় করলাম। মূল্য ভালোই দিতে হলো, কিন্তু তাতে আমার দুঃখ ছিল না, বরং আসবার সময় ওদের আরও কিছু পাঠিয়ে দিয়ে এসেছিলাম। হারারে মিথ্যে কথা বলেননি, ঋণ তার অনেক। আকণ্ঠ ডুবে আছেন বললে মিথ্যে বলা হয় না। দেশে ফিরবার টিকিটের দাম আর পথ খরচ রেখে বাকিটা হারারেকে পাঠিয়ে দিয়েছিলাম। দেশে ফিরেছিলাম মাসখানেকের মধ্যেই। ও দেশে থাকতে আর সাহস হয়নি। লোকে বলেছিল,
যুদ্ধের ভয়ে পালাচ্ছি, কিন্তু তা নয়। আমি পালিয়েছিলাম হারা রের ভয়ে এবং তার মেয়ে শম্পা রের ভয়ে। মেয়েটার নাম লরা নাইট নয়, ওর নাম শম্পা রে। ওদের ভয়ে আমি পালিয়ে এলাম। কথা বলতে বলতে হঠাৎ দাঁড়িয়ে উঠে খানিকটা পায়চারি করে সুরেশ্বর যেন দম নিয়ে বললে, 7 পুরুষ ধরে কুড়ারাম রায় ভট্টাচার্য থেকে সুরেশ্বর রায় পর্যন্ত যত কলঙ্ক রায়বংশ অর্জন করেছে সুলতা, তার মধ্যে এই হারা রায়ের কলঙ্কের চেয়ে কালো এবং নিরেট অর্থাৎ ওজনে গুরুভার কলঙ্ক আর কেউ অর্জন করেনি। বলতে 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 পারিনি, দিনের আলো ফুটছে, লজ্জা বোধ করছিলাম। কিন্তু না, বলবো না, বললে রায়বংশের মুক্তি নেই। খবরটা জেনেছিলাম জাহাজে উঠে হঠাৎ দেখা হলো একটি মহিলার সঙ্গে। আমি জাহাজে যখন উঠলাম তখন মহিলাটি ডেকের উপর দাঁড়িয়েছিলেন অন্যমনস্কভাবে, উদাস দৃষ্টিতে তাকিয়েছিলেন। পোশাক দিয়ে বোঝা গেল ভারতবর্ষের মেয়ে। তার কিছুটা পরিচয় চুলে এবং চোখে আছে, নইলে রং দেখে ধরা যায় না। সাদা পাড়হীন শাড়ি এবং ব্লাউজ দেখা যাচ্ছিল বোতাম খোলা ওভারকোটের ফাঁক দিয়ে। বয়স হয়েছে, বয়স চেহারাকে খানিকটা ভারী করে। আমার মনে হলো যেন চেনা মুখ। একদিন পর তিনি নিজেই এসে আমার সঙ্গে দেখা করে চেনা দিলেন, পরিচয় ঝালিয়ে নিলেন এবং হারারের কথা তিনিই বললেন। ইনি অন্য কেউ নয় সুলতা, ইনি সেই চন্দ্রিকা। যাই তিনি করে থাকুন, পরিচয় তার যাই হোক, তিনি আমার মাতৃতুল্যা। প্রথমটা জাহাজে তাকে দেখে আমি খুশি হইনি, সন্তুষ্ট হইনি, শুধু ভেবেছিলাম আমার ভাগ্যের কথা। আমি তাকে চিনতেও চাইনি, কিন্তু তিনি আমাকে চিনলেন। আমি চিনি না বলতে পারলাম না। দেখলাম যেন তিনি অনেকটা পাল্টে গেছেন। তিনি এখন সম্পূর্ণরূপে জীবনে নিস্পৃহ এবং উদাসীনা হয়ে উঠেছেন। বাবার মৃত্যুর পর একবার মাত্র দেশে গিয়ে আমার মায়ের সঙ্গে দেখা করে বাবার কিছু কাগজপত্র মাকে দিয়ে এসেছিলেন। মা আমার সে ধাক্কা সহ্য করতে পারেননি, তাতেই তিনি মারা গেছিলেন। মার মৃত্যু খবর কলকাতাতেই পেয়েছিলেন তিনি, কিন্তু এর পর আর তিনি ফিরে এসে আমার সঙ্গে দেখা করতে পারেননি এবং ভারতবর্ষ থেকে পালিয়ে এসেছিলেন এদেশে। আবার এতকাল এদেশে কাটিয়ে এবার ইন্ডিয়ায় ফিরছেন। বহু দিন থেকেই ফিরবেন ইচ্ছা ছিল, এবার এই যুদ্ধ লেগেছে বলে ফিরবার একটা তাগিদ পেয়ে গেছেন। তিনি হারা রায়কে চিনতেন। জাহাজে তখন সর্বদাই সবার মনে একটা আতঙ্ক ছাই চাপা আগুনের মধ্যে চাপা রয়েছে, একটা উত্তাপ অহরহ অনুভব করে। তাই প্রতিটি যাত্রী সঙ্গী বন্ধু খুঁজে ফেরে। সামান্য অন্তরঙ্গতায় মানুষকে আপনজন ভাবতে চায়। জার্মান ইউবোট তখন বাহির দরিয়ায় বেরিয়ে পড়েছে হাঙরের মতো, তবে তার গতিবিধি তখনও উত্তর মাথায় নরওয়ে সুইডেনের উপকূল এবং উত্তর সমুদ্র হয়ে আটলান্টিকের দিকে। একদিকে ফ্রান্স, অন্যদিকে ইংল্যান্ডকে রেখে নিচের দিকে তখনও নামেনি। এই অবস্থায় চন্দ্রিকা মালহোত্রা আমার কাছে আসতেন, আমাকে মাই শান বলে ডাকতেন। আমি তাকে ফিরিয়ে দিতে পারিনি। শুধুই বসে পৃথিবীর অবস্থা নিয়ে কথা হতো প্রথম। এরই ফাঁকে ফাঁকে 2-4টে আমার বাড়ির কথা, আমার ব্যক্তিগত কথা জিজ্ঞাসা করতেন। একদিন প্রশ্ন করলেন, ইউ হ্যাভ নট ম্যারিড? বললাম না। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এইবার বিয়ে করো? বললাম না। বললেন কেন? উত্তর দিতে গিয়েও দিতে পারলাম না যে বাবা তার শেষ চিঠিতে বলে গেছেন যেন আমি বিয়ে না করি। একদিন বললেন, তুমি এতে ভেসে যাবে না? বললাম না, তা মনে করি না, এখনো অন্তত যায়নি। মনে করো না? খুব ভালো, এই জোর যেন শেষ পর্যন্ত রেখো। একটু চুপ করে থেকে বললেন, দেখো, তোমার বাবাকে আমি ইচ্ছে করেই টেনেছিলাম। আমি অপরাধিনী, তিনি ঠিক ছিলেন না। আই ওয়াজ দ্য ম্যাগনেট। প্রথমটা কষ্ট পেয়েছিলাম আকর্ষণ করতে, কিন্তু একবার যখন তিনি আমার আকর্ষণের সংসার থেকে ছিঁড়ে বের হলেন, তখন তিনি যেন শুটিং স্টার।
তাকে ধরে রাখা যায় না? গেল না। চুপ করে রইলাম। তিনি এইবার বললেন, তোমার বাবার কাছে তোমাদের বংশের গল্প শুনেছি কিছু কিছু। বলতেন, একটা কি অভিশাপ আছে তোমাদের বংশে। আমি বিশ্বাস করিনি, হেসেছি। পৃথিবীতে ম্যান অ্যান্ড ওম্যান, এদের পরস্পরের প্রতি আকর্ষণ নেচারস ল। একটি পুরুষ একটি নারীকে দেখলেই হি উইল শো হিমসেলফ অ্যান্ড শি উইল ট্রাই নট টু লুক অ্যাট হিম, বাট শি উইল লুক অ্যাট হিম। তার উপর যেখানে পুরুষের হাতে সম্পদ জমা হয়েছে সেখানে সে জিততে না পারলে কিনবে, কিন্তু তার থেকেও তোমাদের মধ্যে কিছু বেশি আছে। তোমাদের আর একজনকে দেখেছি আমি ইংল্যান্ডে, তাকে দেখলে আমার ভয় হয়। একজন বড় পণ্ডিত এবং আশ্চর্য হিপনটিক পাওয়ারের অধিকারী, সম্ভবত সম্পর্কে তোমার খুড়ো। আর ইউ স্পিকিং অফ হারারে? সবিস্ময়ে চন্দ্রিকা বললেন, তুমি জানো তাকে? দেখেছ? বললাম, দেখেছি। কতটুকু দেখেছ? কতটুকু জেনেছ? গ্লাস কেসের মধ্যে কিং কোবরা দেখা এক কথা সুরেশ্বর, আর বনের মধ্যে তাকে খোলা অবস্থায় দেখা আর এক কথা। তুমি তাকে গ্লাস কেসের মধ্যে দেখেছ। হয়তোবা তোমার সত্য পরিচয় না জেনে তোমার কাছে তার সেই বহুবার পুনরাবৃত্তি করা মিথ্যা পরিচয় দিয়ে ভিক্ষে চাইতে এসেছিল। বলেছিল 1000 বছর আগে তার পূর্বপুরুষেরা রাজা লক্ষণ সেনের মন্ত্রী ছিলেন। বিষণ্ণ হেসে বললাম, হ্যাঁ, বলতে এতটুকু বাঁধল না। বাঁধে না। ওই পরিচয়টাকে সত্য করে তুলেছে হারারে। লোকে মিথ্যে জেনেও আবার ওটাকে সত্য বলে মানতে চেষ্টা করেছে। তারপর হয়তো উপনিষদের শ্লোক শুনিয়েছে, গীতা শুনিয়েছে। ইউরোপিয়ান ফিলোসফিতেও পণ্ডিত হারারে, কিন্তু সে তার পরিচয়ের কতটুকু? বারতিনেক সে জেল খেটেছে। এবার আমি বললাম, আন্ট চন্দ্রিকা, মিস মালহোত্রাকে এই নতুন করে পরিচয় হয়ে আন্ট বলতাম। মিস মালহোত্রা বলতে কেমন লাগতো? বললাম, আন্ট চন্দ্রিকা, তিনি তার মেয়েকে নিয়ে আমার কাছে এসেছিলেন, যার নাম বলেন লরা নাইট, কিন্তু যার আসল নাম শম্পা রায়। চমকে উঠলেন আন্ট চন্দ্রিকা। বললেন, দেখেছ তুমি তাকে? দেখেছি। তার মুখের মধ্যে রায় বংশের মুখের আদল দেখেছি। একটু চুপ করে থেকে চন্দ্রিকা দেবী আবার বললেন, ওটা তুমি ভুল দেখেছ। অথচ আদল যদি সত্য হয় তবে সেটা অ্যাক্সিডেন্টাল, কিন্তু ট্রুথটা আরও ভয়ঙ্কর। স্থির দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইলাম উত্তরের অপেক্ষায়। চন্দ্রিকা দেবী বললেন, তুমি জানো কি না জানি না, একসময় এক অ্যাক্ট্রেসের সঙ্গে অবৈধ প্রেম করেছিল হারারে এবং তার জন্য জেলে গিয়েছিল। বললাম, জানি। চন্দ্রিকা বললেন, লরা নাইটই মেয়েটার আসল নাম। ওকে কোলে নিয়েই ওর মা সদ্য বিধবা অবস্থায় হারারের দৃষ্টিতে পড়েছিল এবং প্রেমে পড়েছিল। কিন্তু কি কিন্তু? মেয়েটার নাম ছেলেবেলায় হারারেই পাল্টে দিয়েছিল, বলতো শম্পা। তারপর এখন লোকে বলে সে তার মিস্ট্রেস। চমকে উঠেছিলাম শুনে। বলছো কি তুমি? সত্য বলছি। ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ও তোমার কে? কি নাম ওর? লরা নাইট না শম্পা রায়? শয়তানের হাসি হেসে হারারে বলেছিল, যা তোমার মনে হবে তাই তাই মনে করতে পারো, অথবা বলতে পারো বোথ। আমার ঔরসে ওর জন্ম নয়, কিন্তু তার থেকে বেশি ওকে মেয়ের মতোই মানুষ করেছি একসময়। কিন্তু তাতে কি? পৃথিবীতে প্রকৃতি আর পুরুষ ছাড়া কিছু নেই। ম্যান অ্যান্ড ওম্যান, ইটার্নাল হি অ্যান্ড শি। সুরেশ্বর, আমি ওম্যান ইটার্নাল ওকে কটু কথা বলে ধমকাতে চেষ্টা করেছিলাম। হারারে শয়তানের মতো হা হা করে হেসে বলেছিল, তুমি তুমি বুঝতে পারবে না, বুঝবে না তুমি। রাজাদের ইতিহাসে এ তুমি পাবে, তান্ত্রিকদের তন্ত্রে এর বিধান আছে। আর যদি তুমি মিথ্যে সমাজ শাস্ত্রের গণ্ডি পার হতে পারো তবে বুঝতে পারবে এসব মিথ্যে, সব মিথ্যে। আমি তান্ত্রিকের বংশ, আমি ভূমির অধিকারীর ছেলে।
আই ক্যারি রয়্যাল অ্যান্ড তান্ত্রিক সাধকস ব্লাড ইন মাই ভেন্স। মিস মালহোত্রা বলে যাচ্ছিলেন। আমি শুনতে শুনতে হতবাক হয়ে গিয়েছিলাম। মানুষের ইতিহাস একদিকে যত আলোকোজ্জ্বল, অন্যদিকে তত অন্ধকার, গাঢ়তম চরমতম অন্ধকার, এ নিয়ে বিতর্ক নেই। কিন্তু তবু মানুষ ওই আলোকোজ্জ্বল দিকটার দিকে তাকিয়েই বেঁচে আছে, সেইটাকেই সে স্বীকার করে, হারা রায়ের মতো অন্ধকারকে। মনে আছে সুলতা, হারা রায়কে অভিসম্পাদ দিতে গিয়ে চমকে উঠেছিলাম। মনে পড়ে গিয়েছিল শ্যামাকান্তকে। ভবানী দেবী রায়বংশে বধূ হয়ে এসেও শ্যামাকান্তের তামস তপস্যার ধারাকে বিশুদ্ধ করতে পারেননি। সুলতা, নিজের উপর একটা অবিশ্বাস জন্মে গেল। রাত্রে জাহাজে শুয়ে চোখ বুঝলেই ওই অন্ধকার আমাকে চেপে ধরত। আমি ভয় পেতাম। ডেকে মেয়েদের দেখতাম। জাহাজটায় ভারতীয় যাত্রীর ভিড় বেশি, বেশ কয়েকজন মহিলা যাত্রীও ছিলেন। নির্বিঘ্নে সুয়েজ পার হবার পর থেকেই সকলের উল্লাসই বেড়ে গেল, মেয়েদের বেশি। বিলেত থেকে নতুন জাত নিয়ে ফিরছেন তারা। বিলেতের মুক্ত হাওয়ার দমকায় তাদের মাথার ঘোমটাই শুধু খসেনি, তারা বেশবাসকে বেশ খানিকটা অসম্বৃত করে উতলা সমুদ্র বাতাসে নতুন যুগের ধ্বজার মতো উড়িয়ে দিয়েছেন। আমি ভয়ে কারুর সঙ্গে মিশিনি, মিশতে চাইনি। কেবিনের মধ্যে রং তুলি নিয়ে বসে থাকতাম। ছবি আঁকার মধ্যে মগ্ন হতে চাইতাম, কিন্তু ছবি আঁকতে গেলেই মেয়ের মুখ তুলির মুখে ভেসে উঠত। আমি ভয় পেলাম সুলতা। মনে হলো আমার আর বোধহয় রায়বংশের বাঁচবার অধিকারই নেই। দিবালোকের মতো স্পষ্ট বুঝতে পারলাম একটা সত্য। শ্যামাকান্ত ধর্মসাধনায় যেখানে পৌঁছতে চেয়েছিলেন পৌঁছেছিলেন, সোমেশ্বর রায় সম্পদের জোরেও সেখানে পৌঁছেছিলেন, আধুনিক শিক্ষাকে আয়ত্ত করে হারারেও সেইখানে পৌঁছেছেন, ব্রজদা তোষামুদি শিল্প আয়ত্ত করেও সেখানে পৌঁছতে চেয়েছিলেন। আমিও ঠিক সেই পথে চলেছি। আমার ছবিতে ফুটে উঠছে নারীর মুখ। বম্বেতে নেমেছিলাম অত্যন্ত ভীত হয়ে। মনে হয়েছিল মানুষের বংশলতার মধ্যে রায়বংশের সেই প্রথম পুরুষ থেকে এ পর্যন্ত যে পথে হেঁটেছে তাতে তার আর বাঁচবার অধিকার নেই। তাতে ছেদ টানতে হবে, অথবা ওই হারারের সত্যকে এবং শ্যামাকান্তের সত্যকে সাহস করে আঁকড়ে ধরে উঁচু গলায় বলতে হবে, এই সত্যই শ্রেষ্ঠ সত্য, বাকি সবই ভ্রান্তি, মায়া, মিথ্যা। কিন্তু তা পারিনি। আমার কণ্ঠনালীর ভিতর দিয়ে স্বর বের হয়নি। আমার জিভ বাক্যগুলো উচ্চারণ করতে গিয়েও উচ্চারণ করতে পারেনি। আমার মনে পড়ত শ্যামাকান্তের সেই আর্তনাদের কথা। নিজেই নিজের গলা টিপে শ্যামাকান্ত বলতেন, ছেড়ে দে, ছেড়ে দে, বলতে দে, বলতে দে। বম্বেতে নেমে মনে হলো, কেন এলাম ফিরে? ইউরোপে যুদ্ধ বেঁধেছে। হিটলারের বাহিনীর ব্লিৎজক্রিগের সামনে সমস্ত বাধা ঝড়ের মুখে ধুলোর মতো উড়ে যাচ্ছে। ওদিকে পোল্যান্ড থেকে বলকান, এদিকে ফ্রান্স থেকে স্ক্যান্ডিনেভিয়া পর্যন্ত জ্বলছে। ইংল্যান্ডকে মাসুল দিতে হবে। থাকলেই ভালো হতো, যেতাম ধুলো হয়ে উড়ে। ইংরেজের পার্মানেন্ট সেটেলমেন্টের প্রসাদ পুষ্ট বংশের সন্তান, যুদ্ধেও তো লেগে যেতে পারতাম। বিলেতে অনেক ইংরেজি নবিশ বিলিতি সভ্যতা মুগ্ধ ভারত সন্তান যুদ্ধে যোগ দেবার জল্পনা কল্পনা করছে, তা শুনে এসেছিলাম। আমি তো দুদিক থেকেই যোগ্য। আমি সত্যাগ্রহকে বিদায় জানিয়ে সকল আগ্রহকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছি। আমার তো স্থান ছিল ওখানেই। নিজেকে তিরস্কার করেছিলাম, সুলতা, এ তুমি ভীরুর মতো করলে কি? বাঁধন কাটা জীবনের সঙ্গে সুতো কাটা ঘুড়ির কোনো তফাৎ নেই। এখান থেকে একটা বাতাসের তোড়ের মুখে গিয়েছিলাম বিলেতের আকাশে, আবার উল্টো বাতাসে ফিরে এলাম ভারতবর্ষে। এসে একটা হোটেলে বসে ভাবতে লাগলাম বাকি জীবনটা কাটাবো কী করে। কাটা ঘুড়ির সঙ্গে যে সুতোটুকু থাকে তা মধ্যে মধ্যে গাছের ডালে টেলিগ্রাফের তারে আটকে ঘুড়িটাকে বাতাসের ঝাপটা খেতে দেখেছ? তেমনি মনের অবস্থা। চন্দ্রিকা মালহোত্রার যাবার কথা দিল্লি। উনি বলেছিলেন কোনো একটা চাকরি বাকরি জুটিয়ে তিনি নেবেন এবং তার উপর নির্ভর করে বাকি জীবন কাটিয়ে দেবেন। সেও যদি ভালো না লাগে তবে খ্রিস্টান মিশনে মানুষের সেবার কাজ নিয়ে কাটিয়ে দেবেন।
বম্বেতে নেমে আমার মনের অবস্থা দেখে উনি আমাকে ফেলে দিল্লি রওনা হতে পারলেন না। যে হোটেলে আমি ছিলাম সেই হোটেলে থেকে গেলেন। আমার মনের অবস্থা উনি অনুমান করেছিলেন আমার মদ খাওয়া দেখে। বম্বেতে হোটেলে একটা দিন অত্যন্ত অস্থিরতার মধ্যে সম্ভবত আক্রোশবশেই মদ বেশি পরিমাণে খাচ্ছিলাম। রায়বংশের যে জীবনধারা আমাকে কীর্তিহাট থেকে কলকাতা, কলকাতা থেকে ইংল্যান্ড, আবার ইংল্যান্ড থেকে বম্বেতে তাড়িয়ে নিয়ে এসেছে, যার ভয়ে আমি আতঙ্ক দেখি, মায়ের মরা মুখ ভেসে ওঠে, সেই জীবনধারার জন্যেই যেন আমি পাগল হয়ে উঠছিলাম। আমি জমিদার, রায়বংশের শেষ জমিদার সন্তানের মতোই জীবনযাপন করব। কেন করব না? আমার অনেক সম্পদ জমে আছে। আমি প্রায় 50,000 টাকা খরচ করে এসেছি বিলেতে। দেশে ব্যাংকে এখনও লক্ষাধিক টাকা আমার মজুত আছে। আমার বিষয় আছে, কলকাতার বাড়ি আছে, যার মূল্য 5-6 লক্ষের উপর। লক্ষই হোক আর কোটিই হোক, খরচ করে ফেলতে কতক্ষণ? তবে খরচ করতে হলে ওই জমিদার বা রাজার ছেলের মতো বাঁচতে হবে। ওই বাঁচার মধ্যেই খরচের পথ আছে। এক কথায় দান করে দেওয়া যায়, সেটা আরও সোজা, কিন্তু হিসেবে সোজা হলেও কাজে কঠিন। ঠিক করে ফেললাম, ভারতবর্ষ ঘুরে বেড়াবো, রায়বংশের ছেলের মতোই ঘুরে বেড়াবো। ভাঙা প্রাসাদ, পুরনো কেল্লা, বিরাট মন্দির, মসজিদ, গুহার অভ্যন্তর দেখে বেড়াবো, আর তার সঙ্গে নারী আর সুরা। তারপর সর্বশান্ত হয়ে লিভার পাকিয়ে মরব। কেউ জানবে না পরিচয়। মুদ্দ ফরাসে পায়ে দড়ি বেঁধে টেনে ফেলে দেবে, অথবা দেহটাকে চ্যারিটি করে যাব, লিখে রেখে যাব কোনো মেডিকেল কলেজে দিয়ে দিতে। সেইটা হবে আমার লাস্ট উইল। এর থেকে ভালো উইল আর অধিকতর নাটকীয় উইল আর কি হতে পারে একজন রায়বংশের সন্তানের পক্ষে, বলো? সেকাল হলে দেহটা দিয়ে যেতাম বিক্রমাদিত্যের মতো কোনো রাজাকে। বলে যেতাম, মহারাজ, এই দেহটা তুমি নিও, চিতায় পুড়িও না, জলে ভাসিয়ে দিও না, কবর দিও না, বুকে বসে তান্ত্রিক তপস্যা করো, তোমার সামনে সাক্ষাৎ পরমা প্রকৃতি আসবেন, তুমি তার কাছে চেয়ে নিও তোমার ইচ্ছে মতো বর। কোন বর? অনন্তকাল পরমায়ু, অমরত্ব? না, তা নিও না। তবে কি নেবে? কোন বর নেবে? শ্যামাকান্ত শেষ পর্যন্ত মা বলে মুক্তি চেয়েছিলেন, হেরে গিয়েছিলেন। নিজে মুক্তি নিয়ে বংশের মধ্যে নিজের কামনা রেখে গেছেন, সেই কামনা পূর্ণ হবার বর। সঙ্গে সঙ্গে শিউরে উঠতাম, পারতাম না ওই বর চাইবার কথা উচ্চারণ করতে। এতটুকু বাড়িয়ে বলিনি সুলতা। সমস্ত কথা যথাযথভাবে সাজিয়ে পরের পর বলবার মতো করে মনে নেই, কারণ সে সময়ে প্রায় 1 বছর আমি প্রায় দিন রাত্রি মদ খেয়েছি, ইচ্ছে করেই মদ খেয়েছি। তাদের মতো করে যারা মদ খেয়ে মরবে বলে সংকল্প করে মদ খায়। বিষ খেয়ে মরার খেদ আছে, কষ্ট আছে, সব থেকে বেশি আছে গ্লানিকর অপবাদ। কেউ বিষ খেয়ে মরলেই সন্দেহ করে, জল্পনা কল্পনা করে যে নিশ্চয় লোকটা কারুর কাছে মর্মান্তিকভাবে আহত হয়েছে, অপমানিত হয়েছে, অথবা নিশ্চয় এমন কিছু করেছে যার জন্য সারা সমাজ এবং গভর্নমেন্ট তার বিরোধী হয়ে তাকে সাজা দেবে। সেই সব গ্লানি থেকে এড়াবার জন্য বিষ খেয়েছে। তার থেকে মদ খেয়ে মরা ভালো। মদ খেয়ে কাণ্ডজ্ঞান হারিয়ে এক ধরনের পাগল উল্লাস আছে, যা বিস্মিত করে দেয় সাধারণ মানুষের ঘৃণাকে, হতবাক করে দেয় কটু অপমানকর বাক্যকে। মোট কথা, কীর্তিহাটে গিয়ে রায়বংশের পূর্ণ পরিচয় জেনে এবং পরিণাম দেখে পরিত্রাণ পাবার জন্য এদেশ থেকে পালিয়েছিলাম ইংল্যান্ড, কিন্তু সেখানে গিয়েও পেলাম না। রায়বংশের সম্পদলক্ষ্মী হারারেকে কলঙ্কের বোঝা সমেত ইংল্যান্ডে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে। হারারে আজ একা নয়, ওই মেয়েটি তার কে তা জানি নে, তাকে নিয়ে নির্লজ্জভাবে বিচরণ করে বেড়াচ্ছে এবং ব্যাধির বীজ ছড়িয়ে দিচ্ছে। সেখান থেকে পালিয়ে এসে এবার আমি ওই ধারাতেই বাঁচতে চাচ্ছি। যে কটা দিন বাঁচব সে কটা দিন ওই ট্র্যাডিশন রেখে বাঁচাই ভালো। পুরাণে ইন্দ্রপতনের কথা আছে। রায়বংশের ছেলে মাত্রেই ইন্দ্র। তারা পড়লে যদি ইন্দ্রপতনের মহিমা দুনিয়াকে চমকে না দেয় তো মরেও যে শান্তি পাবো না, এবং সে মৃত্যুতে যে চরম লজ্জা।
ইন্দ্রেরা বিলাসের ব্যভিচারের জন্য চিরকাল মুনি ঋষির অভিশাপ মাথায় নিয়েছে। বম্বে থেকে 15 দিন পর মন ঠিক করে যাত্রা শুরু করলাম, কিন্তু মিস মালহোত্রা বাধা দিলেন। না মাইসান, এ তুমি করো না। বললাম, না, এ ছাড়া আমার আর পথ নেই। কিন্তু এ পথ তো তোমার নয়, হলে তুমি হারারের ভয়ে পালিয়ে আসতে না। হারারে মেয়েদের কাছে ডেঞ্জারাস, হয়তো যারা তাকে জানে না চেনে না তাদের কাছে ভয়ঙ্কর, কিন্তু তোমার কি ভয় ছিল তার কাছে? কিছু না, ইংল্যান্ডে অনায়াসে তাকে অ্যাভয়েড করে আপন সুখের পথে চলতে পারতে। চলো, ফিরে চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে যাব। আমার তোমাদের কীর্তিহাট দেখা হয়ে যাবে। তোমার বাবা আমার কাছে তোমাদের কীর্তিহাটের গল্প করতেন। কীর্তিহাট আমার কাছে ড্রিমল্যান্ড হয়ে আছে আজও পর্যন্ত। একটা মহলের কথা বলতেন, বিবি মহল। ওয়ান্ডারফুল নাম, জাস্ট লাইক দ্য মুঘলস রংমহল। চলো। কিন্তু তা আমি শুনিনি। বলেছিলাম, আমাকে তুমি মাফ করো, আমি স্থির করে ফেলেছি এবং আই ডিফার উইথ ইউ। এই আমার পথ, একমাত্র পথ। জমিদারের ছেলে আমি, আমাকে জমিদারের ছেলের মতোই বাঁচতে হবে। যতদিন বাঁচব এবং মরতে হলেও জমিদারের ছেলের মতো মরতে হবে এবং তাই মরব। কিন্তু গৌতম বুদ্ধ কি রাজার ছেলে ছিলেন না? তিনি কি রাজ্য ছেড়ে, সুন্দরী স্ত্রীকে ছেড়ে? আমি ক্ষিপ্ত হয়ে উঠে বলেছিলাম, না, ওই একটা দুটো ইতিহাসের নাম আমার কাছে অনুগ্রহ করে করো না। বুদ্ধ গৌতম একটা, হয়তোবা ইতিহাসে নাম ওঠেনি এমন সন্ন্যাসী হয়ে যাওয়া রাজা জমিদারের ছেলে আরও 100-200 ছিল বা আছে, কিন্তু ওদের উল্টো মানুষের সংখ্যা কোটি তরুণে, 2500 বছরে অনেক কোটি। প্লিজ লিভ মি। তুমি তোমার পথে যাও, আমার পথ আমি বেছে নিয়েছি। পরের দিনই আমি মিস মালহোত্রাকে এড়াবার জন্যে বেরিয়ে পড়লাম। অজন্তা গুহা দেখব এবং সেখান থেকে হায়দ্রাবাদ, নিজামের হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ নিজাম হারেমে ক্ষুধিত পাষাণের সুন্দরীরা জীবন্ত হয়ে ঘুরে বেড়ায়। হায়দ্রাবাদের চক বাজারে রূপের হাটের জৌলসে প্রদীপ আপনি জ্বলে ওঠে। সেখানকার গান বাজনা নাচের আসরে সেতারের তার আর্তনাদ করে ছিঁড়ে যায় না, তবলার বলে ভুল হয় না, গানের তাল কাটে না। 1940 সাল সুলতা, আমার বয়স তখন 30। বিলেতে 1 বছর থেকে ফিরেছি। আমার নিজের রূপের জলুস তখন কম ছিল না। বম্বেতে নতুন করে সব সরঞ্জাম কিনে নিলাম। কল্পনা ছিল সারা জীবনের সরঞ্জাম জোগাড় করে নিচ্ছি। রং তুলি ইজেল ক্যানভাস কিনলাম নতুন করে। শুনে হয়তো তোমার মনে হচ্ছে যে অজন্তায় গিয়ে পৃথিবী বিখ্যাত ফ্রেস্কোগুলোর নকল করব, কিন্তু না, ওসব তো অনেকে করেছেন। স্বয়ং নন্দলাল বসু করেছেন, অসিত হালদার মশাই করেছেন, আরও অনেকে করেছেন। আমি ওর জন্য এসব সরঞ্জাম কিনিনি। ওসব আমি কিনেছিলাম অপরূপ রূপসী অবশ্যই দেখতে পাবো, তাদের ছবি আঁকবো বলে। আর কিনেছিলাম একটা দামি বেহালা আর বাঁশের বাঁশি, বাজাবো। গান বাজনার আসরে তেমন গান শুনলে আমি বাজিয়ে সঙ্গত করব। সুরেশ্বর বললে, সংসারে মানুষের জীবনে কার্যকারণেই হোক বা ভবিতব্যের বিধানেই হোক, যা ঘটবার তার বিপরীত কিচ্ছু ঘটানো যায় না। সংকল্প করেও তা ঘটাতে পারে না মানুষ। 2-1 ক্ষেত্রে অসাধারণ শক্তিশালী মানুষ সংকল্প করে ঘটনার গতি রোধ করে বটে, কিন্তু শেষ পর্যন্ত তার দাম দাঁড়ায় যৎসামান্য। আমি সংকল্প করেছিলাম নিজেকে আমি ভাসিয়ে দেব, বা রায়বংশের বড় বড় পুরুষগুলির জীবন যে খাতে প্রবল স্রোতে বয়ে গেছে সেই খাতে, সেই স্রোতে গা ভাসিয়ে দেব, কোনো খালে বিলে বা পঙ্ককম্বলের মধ্যে হারিয়ে যাব। হারা রায় এবং শম্পা রায়ের বিবরণ আমাকে উন্মাদ করে তুলেছিল, এবং মিথ্যে কথা বলবো না, জীবনে 30 বছর বয়স পর্যন্ত মেয়েদের সঙ্গে মেলামেশা করেও যে তীব্র কামনায় উন্মাদের মতো রাবণ সীতাকে হরণ করেছে, শিব মোহিনীর পিছনে ত্রিভুবন ছুটেছে, সে কামনা আমি অনুভব করিনি। ইংল্যান্ডে শম্পা রায়কে দেখে আমার জীবন কামনা ভীত হলো। আমাকে বললে, ভীত হও তুমি, নত হও তুমি।
বম্বেতে এসে কয়েকদিন মদ খেলাম আর রায়বংশের হিসেব নিকেশ করলাম এবং নিজেকে ধিক্কার দিয়ে বললাম, তুমিই বা এমন পঙ্গুর মতো বা ওয়ারেন্টের আসামির মতো এমনভাবে লুকিয়ে বেড়াচ্ছ কেন? দোহাই তোমার, ছিঁচকে চোর তুমি হও না, দুর্ধর্ষ গুন্ডা হও। পিতৃপুরুষের পথ ছাড়া তোমার পথ নেই, আর সে পথে পায়ে হেঁটে কোনো কিছুর আড়াল দিয়ে চলবার উপায় নেই। ও পথে রাবণের পিঠে সওয়ার হয়ে ছুটতে হবে অথবা রথে চড়ে ছুটতে হবে। তাই ছোট। রং তুলি বেহালা বাঁশি কিনে বম্বে থেকে এলাম হায়দ্রাবাদ। জাঁকজমক করে হায়দ্রাবাদের বড় হোটেলে উঠলাম। হোটেলেই ভালো মন্দ সকল পথের পথিকদের পথ দেখাবার জন্য পথের দিশারি আছে, তাদের বকশিস দিলাম, সেলাম নিলাম, সব আয়োজনই করলাম, কিন্তু ভেসে যেতে পারলাম না। রায়বংশের জীবন স্রোত আমাকে ওই খাতে ভাসিয়ে নিয়ে গেল না। আরও একটা খাত বেয়ে গিয়েছিল। কীর্তিনাশা পদ্মার প্রবল স্রোতকে পাশে রেখে ভাগীরথীর ধারার মতো সেই খাতে আমাকে টেনে নিয়ে গেল। ভাগীরথী আর কীর্তিনাশা নাম দুটো ব্যবহার করছি বলে ভেবো না নিজেকে ভগীরথের সঙ্গে তুলনা করছি, রায়বংশের মুক্তিদাতা উত্তম পুরুষ বানাচ্ছি নিজেকে। না, তা বানাচ্ছি না। ভাগীরথীর বদলে হুগলি নদী বলবো বা বলছি তাহলে। আমি পারলাম না ভেসে যেতে। ওই উদ্দাম জীবন স্রোত যেন ব্যঙ্গ করে ঢেউয়ের ধাক্কায় ক্ষীণ স্রোতা পাশের ছোট শাখাটার মুখের দিকেই ঠেলে দিলে। একটু থামলে সুরেশ্বর, তারপর বললে, তাছাড়া তুমি কলকাতার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি এবং রাজনীতি বিজ্ঞানের অধ্যাপিকা সুলতা, তুমি একথা নিশ্চয় মানো যে মানুষের জীবনের গতি এবং তার পরিণতি শুধু তার ব্যক্তিগত এবং বংশগত ভাগ্যলিপি বা কর্মচক্রেই চলে না। কালের একটা হাওয়া আছে, মহিমা আছে, সেটা চিরকাল আছে। ভাগীরথী যেদিন এসেছিলেন এবং সমুদ্রে মিশেছিলেন, সেদিন শুধু অভিশপ্ত সগর সন্তানেরাই উদ্ধার হয়নি, আরও বহু বহু, হয়তো কোটি কোটি পতিত আত্মা উদ্ধার পেয়ে গিয়েছিল পতিতোদ্ধারিণী গঙ্গার জলের মহিমায়। কালের মহিমা বা হাওয়ায় সাহায্য করেছিল। কালটা 1940 সাল মার্চ মাস। ইউরোপে পোল্যান্ডের করিডোর নিয়ে শুরু যে যুদ্ধ, তা ধীরে ধীরে ক্রমাশে গোটা পোল্যান্ডের উপর ভারী রোলারের মতো গড়িয়ে চলে এবার দ্রুত বেগে চলতে শুরু করেছে। সোভিয়েত রাশিয়া অর্ধেক পোল্যান্ডের ভাগ নিয়ে ওদিকে ফিনল্যান্ড নিয়েছে, এদিকে জার্মানি নরওয়ে দখল করে ফ্রান্সে ঢুকে ব্লিটজক্রিগ চালিয়ে ফরাসি এবং ইংরেজ বাহিনীকে ঠেলে নিয়ে চলেছে ইংলিশ চ্যানেলের দিকে। ব্রেনার গিরিবর্তে হিটলার মুসলিনির সঙ্গে দেখা করেছেন। সারা ভারতবর্ষ থমথম করছে, প্রতীক্ষা করছে গান্ধীজি এবং কংগ্রেস কোন নির্দেশ দেবেন মানুষকে। অন্যদিকে ভারতবর্ষ প্রতীক্ষা করছে সুভাষচন্দ্র কি বলবেন। কংগ্রেসের মধ্যে জয়প্রকাশ নারায়ণ, অশোক মেহতারা কি বলবেন, কি নির্দেশ আসবে। যে নির্দেশ যিনি দিন, সে নির্দেশ মারবার এবং মরবার হুকুমের চেয়ে কম হলে বুক ভরবে না কারুর, সে সামান্য নিরক্ষর জনেরও না। সুলতা, এমন সময় যখন আসে তখন এমন একটা হাওয়া বয় যেটা বৈশাখী দুপুরের হাওয়ার মতো আগুনকে দ্বিগুণ করে জ্বালিয়ে তোলে। সে সময়ে সর্বনাশের নেশা লাগে বটে, কিন্তু সুরা আর নারী নিয়ে ব্যভিচারের নেশা নয়, সে নেশা ঠিক তার উল্টো নেশা। হায়দ্রাবাদের একটা ঘটনা বলি। ঘটনাটা শিলালিপির মতো অক্ষয় হয়ে আছে বুকে। সুভাষচন্দ্র 1940 সালের 18ই মার্চ রামগড়ে আপোষ বিরোধী সম্মেলনে যে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার কাগজ মদের গ্লাস হাতে করে পাশে সরিয়ে দিয়েছি, কিন্তু আশ্চর্য, নেশা জমেনি এবং কখন যে গ্লাসটা নামিয়ে কাগজখানা টেনে নিয়েছি তা খেয়ালই করিনি। ঘণ্টা দুয়েক বসেছিলাম এইভাবে। কালটাই ছিল সুরা ও নারীর নেশা ছাড়বার ছুটবার কাল। নেশা করব বলে সংকল্প করলেও সে সংকল্প রাখতে পারিনি। তাছাড়া আরও এক ধরনের মানসিক বিভ্রান্তি ঘটত, সেটাও আমার এই জবানবন্দির মধ্যে বলে যাই। সেটা শুধু আমার জীবনের সত্যই নয়, গোটা রায়বংশেরই জীবন সত্য সেটা। মদের নেশার ঘোর বাড়লেই চোখে কেমন দৃষ্টি বিভ্রম ঘটত। সেদিন হায়দ্রাবাদের হোটেলে নিজেকে সবে প্রস্তুত করে নিচ্ছি,
প্রস্তুত অর্থে মদের নেশাটাকে বেশ প্রখর করে তুলে মনে মনে ভাবছি রায়বংশের ধুরন্ধর রায়দের কথা, কুড়ারাম রায় ভট্টাচার্যের বৈষ্ণবীর কথা, সোমেশ্বরের সেই মনোহারিণী ব্রাত্যনারীর কথা, শ্যামাকান্তকে বর্ষার কাঁসাইয়ে ফেলে দিয়ে যাকে তিনি নিজে গ্রহণ করেছিলেন, বিকৃত মস্তিষ্কা কামার্তা মেয়েটা এসে তাকে জড়িয়ে ধরত। বিশদ বিবরণ থাক, সবই জানো। মোট কথা রায়বংশের রুচি ও রীতিগুলোকে স্মরণ করে নিজেও ওই ছাঁচে নিজেকে ফেলবো বলে তৈরি হচ্ছি। এমন সময় হোটেলের দালাল এসে সেলাম জানিয়ে দাঁড়ালো। বললাম, কি খবর? সে দুটি বাইকে নিয়ে এসেছে, অর্থাৎ দেখাতে এনেছে। এরাই নাকি হায়দ্রাবাদের রূপের হাটের সব থেকে সেরা রূপসী পসারিনী এবং রূপের হাটে রূপ ছাড়া যে গুণের প্রয়োজন সেই গুণের অধিকারিণী, নাচা গানায় অদ্বিতীয়া। দালাল বললে, ই দোনোকে জোড়ি বাই তামাম হায়দ্রাবাদ মে নেহি মিলেগি। বললে, ওরা বাইরে বসে আছে, ডাকবো ভিতরে? কেমন সংকোচ বোধ করলাম। মোট কথা ব্রজদার শেফালির পাড়ায় যে সংকোচ অনুভব করেছিলাম সেই সংকোচ আড়ষ্ট করলে আমাকে। ব্রজদার শেফালির পাড়াতে তবু তো দয়া করুণা উদারতার বাস্কেট মাথায় করে দয়া চাই করুণা চাই হাঁক দিয়ে আড়ষ্টতা কাটিয়েছিলাম। ব্রাভাডো ছিল, এখানে তার কিছুই পেলাম না এবং নার্ভাস হয়ে বললাম, না, ডাকতে হবে না। তাহলে বারান্দায় বসে আছে বলছো? হ্যাঁ হুজুর, যেখানে লোকজন এসে বসে। আমি বললাম, আমি বাইরে বারান্দায় বেরিয়ে ওদের দেখে আসছি, বুঝেছ? সে বললে, আপনি কেন শরম করছেন হুজুর? এখানকার হালই এমন, ওরা ডাকলে হোটেলে আসে, নাচা গানা এখানে ভালো হয় না। কিন্তু সুরেশ্বর স্তব্ধ হয়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, বাকিটা তুমি বুঝতে পারছো সে কি বলেছিল? বোধ করি হোটেল জগৎটাতেই এ রীতি। সেই অন্ধকার কাল থেকে একাল পর্যন্ত সমগৌরবে এবং কালোপযোগী পরিবর্তনে পরিবর্তিত হয়ে খোলস বদলে বদলে সমান শ্রদ্ধায় চলে আসছে। ট্রেড জগৎ বড় বিচিত্র জগৎ। ট্রেডের মধ্যে অনেস্টি আছে এবং অনেস্টিই হলো সবথেকে বড় ক্যাপিটাল, কিন্তু সূচিবাই ওখানে অচল। সূচিবাই চলবে না। অনেস্টির জন্য হোটেলে মেয়েদের আনাগোনা করতে দিতে হয়, না দিয়ে উপায় নেই। তত্ত্ব আলোচনা থাক, যা ঘটেছিল বলি। আমি তাদের দেখে এলাম। বাইরে বারান্দায় বেরিয়ে রেলিংয়ে ভর দিয়ে তাদের দিকে ফিরে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। মেয়ে দুটি পরস্পরকে ইশারা করে হাসাহাসি করতে লাগলো এবং হাস্যের সঙ্গে কিছুটা লাস্য আপনি তাদের সারা অঙ্গ থেকে ঝরে পড়ল। ভালো লাগলো আমার। মুসলমানি বাইজি, একজন ফিরোজা, সে তরুণী, এবং অন্যজনের নাম জুলেখা, সে পরিপূর্ণ যুবতী। রবীন্দ্রনাথের দেলো সখী দে পরাইয়ে গলে সাধের বকুল ফুলহার গানের গায়িকার মতো যুবতী। তার মাথার মিহি ওড়নাখানা সত্যই বারবার মাথা থেকে খসে পড়ছিল, বারবার সে তুলে নিচ্ছিল লীলাচ্ছলে। হঠাৎ কোথায় কোন ঘর থেকে কলিং বেল বেজে উঠে আমাকে চমকে দিলে। আমি আত্মস্থ হয়ে ঘরে ফিরে এলাম। দালালটাও আমার পিছন পিছন এলো এবং আমার সোফার পাশে দাঁড়িয়ে বললে, আপ ফরমাইয়ে বাবু সাহ, হুকুম তো হো যায় আপকা। আমি মদের গ্লাস যেটা ফেলে গেছিলাম সেটা তুলে নিয়ে চুমুক দিয়ে বললাম, ঠিক হ্যাঁ, সন্ধ্যার পর যাব, মাহফিল হবে। বলুন কাকে চাই? ভেবে ঠিক করতে পারিনি। রূপ চাই না যৌবন চাই, নাচ চাই না গান চাইয়ের মতো তো এক মুহূর্তে মীমাংসা হয় না। যারা মীমাংসা করে নিতে পারে তারা রূপও চায় না, যৌবনও চায় না, গানও চায় না, নাচও চায় না, চায় একটি নারী দেহ। তারাই সংসারে বেশি। আমি বোধহয় তা নই। রায়বংশে জন্মে যে কেমন করে এমন হয়েছি আমি এ কথা ভেবে পাইনি। কালের কথা বলেছি, বাবার জীবনের চরমতম ট্র্যাজেডির কথা জানো। মায়ের চোখের জল দেখেছি। ধনেশ্বর কাকার দৈত্যের মতো ছেলেটার পরিণাম তাও আমার চোখের সামনে ঘটল। হয়তো সেই জন্যে এমন আমি। তার উপর আমি আর্টিস্ট, শুধু দেহ নিয়ে আমার মন ভরে না। আমি বোধহয় রূপ, যৌবন, গুণ অর্থাৎ নাচ গান বিচার করতে চাই। তাই বলেছিলাম, দুজনেই থাকবে মাহফিলে, একজন গাইবে।
একজন নাচবে। লোকটা সাবাস সাবাস করে উঠেছিল এবং বড় রকম মক্কেল মনে করে বারবার তাসলিম জানিয়েছিল। ফলে রাত্রে ওদের আস্তানায় যে মাহফিলের আসর বসেছিল তাতে জলুসের একটু বাড়াবাড়ি করেছিল, সেটা আমাকে কায়দা করবার জন্য বা গাঁথবার জন্য। আমার খারাপ লাগেনি। জীবনে রাজাগিরি, বাদশাগিরি, নেতাগিরি যাই বলো না কেন, সবই বলতে গেলে আবু হোসেনই ব্যাপার। আবু হোসেন নিশ্চয় জানো, আরব্য উপন্যাসের গল্প। হারুন আল রশিদের হুকুমে মসরুর দেউলে পড়া উদার বণিক পুত্রকে রাত্রির মতো বাদশাহ বানিয়ে দিয়েছিল। গিরিশবাবুর একখানা নাটক আছে এই উপাখ্যান নিয়ে। আবু হোসেন সেজেই বসেছিলাম খুশির সঙ্গে। গ্রীষ্মকাল, আরব সাগর বা বঙ্গোপসাগরের জল বাতাসের ঝলক তখনও নিজাম রাজ্যে এসে পৌঁছায়নি। গরমের মেজাজ তখন চড়া, কিন্তু মুসলমানি আমিরিয়ানার ব্যবস্থায় আরামের আয়োজনের ঘাটতি ছিল না। সে তোমার গোলাপ জলের ঝাঁঝরিওয়ালা পিচকারি, গোলাপ পাশ, বেলকুড়ির মালা, সুবাসিত পান, আতর, ঠান্ডাই শরবত নিয়ে জাফরি কাটা আলসে ঘেরা খোলা ছাদের উপর আসর বসেছিল একটি খণ্ড স্বপ্নালোকের মতো। তার সঙ্গে বিংশ শতাব্দীর বিজ্ঞানের দান ইলেকট্রিক লাইট, ফ্যান, বরফ দিয়ে ঠান্ডা করা বিয়ার এবং দামি হুইস্কি। সারেঙ্গিদার তবলচিরা বসেছে গোঁফে তা দিয়ে, গলায় বেলকুড়ির মালা দুলিয়ে। মেয়ে দুটি সেজে গুজে এসে বসল। সঙ্গে সঙ্গে দুটো বড় স্ট্যান্ডিং লাইটের সুইচ অন করে দিলে। আমি অবাক বিস্ময়ে তাদের দিকে তাকিয়ে রইলাম। এত রূপ, বা রূপের এত ঐশ্বর্য! রূপকে এমন অপরূপ করা যায় যা পুরুষের মনকে মুহূর্তে লালসায়, কামনায়, স্থান, কাল, পাত্র সব ভুলিয়ে দিতে পারে। সঙ্গতির যন্ত্রের সুর বাঁধা হচ্ছিল। আমি তাকিয়েছিলাম ওদের দিকে। ইংল্যান্ডে ঠিক এই ধরনের পরিবেশ হয়নি। এমন করে ওরা সজ্জা করে অপরূপ হয়ে মন ভুলাতে পারে না। অবশ্য হোটেলে নাচ হয়, সেখানে মেয়েরা সেজে আসে। তার মধ্যে তনুদেহের অনাবৃত বিজ্ঞাপন পুরুষকে চঞ্চল করে তোলে, বুকের মধ্যে রক্তধারা বাঁধ ভাঙা নদী স্রোতের মতো ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু তার থেকেও ভারতীয় প্রথা যেন বেশি মোহময়ী। যুবতী মেয়েটি একেবারে গৃহের গৃহিণীর মতোই অতিথি সৎকারে তৎপরা হয়ে উঠল। এগিয়ে এসে প্রথম পানের খিলি এগিয়ে দিলে, তারপর বোতল থেকে ঢেলে গ্লাস পূর্ণ করে সোডা মিশিয়ে একটি পড়াতে করে আমার সামনে ধরে দিয়ে উর্দুতে বললে, খেতে হুকুম হোক রাজাবাবু। আমি গ্লাসটা নিয়ে বললাম, তোমার নাম জুলেখা? আমি হুজুরের বাদী। তোমরা খাবে না? হুকুম হলে খাবো, কিন্তু হুজুরকে নাচা গানায় খুশি করতে হবে। গ্লাসে চুমুক দিতে দিতে তাকে দেখছিলাম। গ্লাসটা শেষ করে নামিয়ে দিলাম। তখন গান সবে শুরু হয়েছে। চোখ বুজে শুনতে লাগলাম। ভালো গায় মেয়েটি, সত্যিকারের ভালো গায়। এরই মধ্যে ঠং করে শব্দ উঠল। সঙ্গে সঙ্গে মিষ্টি গলায় ডাক শুনলাম, বাবু সাহেব। চোখ মেলে দেখলাম তরুণী মেয়েটি গ্লাস ভরে নিয়ে সামনে ধরেছে। আমি হেসে হাত বাড়িয়ে গ্লাসটি নিলাম। নেবার সঙ্গে সঙ্গে মনে পড়ল বীরেশ্বর রায়ের কথা। সোফিয়াকে নিয়ে বীরেশ্বর রায় এমনিভাবেই জানবাজারের বাড়িতে আসর পাততেন। মনের মধ্যে যেন একটা আমিরি আমেজ অনুভব করছিলাম। পকেটে হাত দিয়ে আমার টাকার থলিটা নাড়লাম। বকশিস দেব। গ্লাসটা চুমুক দিয়ে শেষ করে নামিয়ে দিয়ে বললাম, আবার ঢালো। মেয়েটি ঢালতে লাগলো। আমি একটা সিগারেট ধরালাম। মেয়েটি গ্লাসটি আমার হাতে ধরিয়ে দিতেই আমি বললাম, এটা তুমি খাও। মেয়েটি ফিক করে হাসলে। তারপর গ্লাসটা হাতে নিয়ে ঠোঁটে ঠেকিয়ে নামিয়ে রেখে আমার সিগারেটের টিন থেকে সিগারেট বের করে ধরিয়ে ডান হাতখানা আমার সামনে পেতে বললে, টাকা দাও বাবুজি। আমি একটু বিস্মিত হলাম। চলে যেতে চায় নাকি? মেয়েটা বুঝতে পারলে আমার মনের প্রশ্ন। সে বললে, মুজরায় গানা বাজানার নাচনার আসরে দারু আমরা খাইনে বাবু সাহেব, দারু খাই মহাব্বাতির আসরে। আমার সঙ্গে মহাব্বাতি করতে হলে সে অনেক টাকার কারবার বাবুজি। তবে বকশিস করলে আমরা কিছু কিছু দারু খাই। প্রথমেই তো কিছু বকশিস করো। আমি স্থির দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইলাম।
হাতখানা পেতে মেয়েটা সিগারেটের ধোঁয়া উড়িয়ে বললে, আমার পাওনা বকশিস দাও বাবুজি। মদের নেশার মধ্যে আমি চমকে উঠলাম। আমার মনে পড়ে গেল আর একজনের কথা। ঠিক এইভাবে সিগারেট টানতে টানতে আমার সিগারেটের টিন থেকেই সেও সিগারেট নিয়েছিল। বলেছিল, গিভ মি মাই ডিউজ। লরা নাইট ওরফে শম্পা রায়, যাকে দেখে মনে হয়েছিল যেন রায় বংশের মুখের গড়নের সঙ্গে ছাঁচের সঙ্গে একটা মিল আছে, সেও বলেছিল, গিভ মি মাই ডিউজ। ফিরোজা, ফিরোজা মেয়েটার নাম, সে তখনও বলছিল, দাও বাবুজি, আমার পাওনা বকশিস দাও। পকেট থেকে একখানা 10 টাকার নোট বের করে তাকে দিয়ে নিজেই টেনে নিয়েছিলাম হুইস্কির বোতলটা এবং একটা নতুন গ্লাস। পরপর বোধহয় 2-3 গ্লাস মদ খেয়েছিলাম। মনের মধ্যে কি যেন একটা আতঙ্কের মতো পাক খাচ্ছিল, যেন কত উদ্বেগ বুকে জমা হয়ে মুহূর্তে মুহূর্তে ভারী হয়ে উঠছিল। মনে পড়ছিল রায়বংশের ইতিহাস, যে ইতিহাস আমি সেটেলমেন্টের সময়ে গবেষকের মতো পড়েছি, জেনেছি। কুড়ারাম ভট্টাচার্য থেকে যোগেশ্বর রায়, আমার বাবা পর্যন্ত সকলকে মনে পড়েছে। এরই মধ্যে আমার মদের নেশার প্রভাবে আমার চোখে কি করে যে ওই তরুণী মেয়েটার চেহারা পাল্টে গেল তা আমি জানি না, কিন্তু বিশ্বাস করো, গেল, একেবারে পাল্টে গেল। ফিরোজার পোশাক ছিল সেদিন চুড়িদার পায়জামার উপর পেশোয়াজ কাঁচুলি ওড়না, নাকে গয়না, কানে গয়না, কপালে টিকলির ধুকধুকি, কসকসে কালো তৈল মসৃণ চুলে জড়ি জড়ানো লম্বা বেনি, গলায় জড়োয়ার কণ্ঠি, হাতে কঙ্কন চুড়ি। কিন্তু আমার মনে হলো ফিরোজা নয়, এ সেই শম্পা রয়, অবিকল শম্পা রয়। সে কোনো থিয়েটারের গ্রিন রুম থেকে পাকা মেকআপ ম্যানের মতো হায়দ্রাবাদে নাচনেওয়ালি সেজে এসেছে। বারবার মুখের দিকে তাকালাম, কিছুতেই ফিরোজাকে আবিষ্কার করতে পারলাম না। তার এতটুকু সন্ধান মিলল না। শম্পা রয়, অবিকল রায়বাড়ির ছাঁচের মুখ। বারবার অস্বীকার করলাম, না, নয়, নয়, এ নয়। স্থির দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়েই মনের ভ্রমের সঙ্গে যুদ্ধ করছিলাম, অস্বীকার করছিলাম, না, এ সে নয়। মেয়েটা তখন ওই যুবতী গাইয়ে মেয়ে জুলেখার সঙ্গে মুখ ফিরিয়ে কথা বলছিল। আমি ডাকলাম, শোনো। সে মুখ ফেরালে, ফরমাইয়ে। এবার মনে হলো, না, শম্পা নয়, সে মেয়েটা মেম সাহেব, এদেশের মেয়ে, কিন্তু ফিরোজা নয়। মুখে রায়বাড়ির ছেলে মেয়ের মুখের ছাপ রয়েছে, অবিকল রয়েছে। এতটুকু ভুল হয়নি আমার। মনে হলো অনেকটা অর্চনার মতো দেখতে। হ্যাঁ, অর্চনার মতো। আমি চোখ বন্ধ করে অত্যন্ত বিরক্তির সঙ্গে বললাম, আহ। জুলেখা এসে আমার হাত ধরে বলেছিল, বাবুজি, বাবুজি, বাবুজি। আমি চমকে উঠে সাপ দেখে যেমন সরে যায় তেমনি করে সরে গেলাম। সকলে চমকে উঠল, গানের আসর ভেঙে গেল। কি হলো বাবুজি, বাবুজি? কুছ না, পানি, এক গিলাস পানি। ঠান্ডা জল নিয়ে এগিয়ে এলো জুলেখা, যুবতী মেয়েটি। আশ্চর্য, জুলেখার মুখের চেহারাও যেন পাল্টে গেছে। তার মুখেও যেন দেখছিলাম রায়বাড়ির কোনো বধূর মুখ, ছবিতে দেখা মুখ। আবার মনে হয়েছিল, না, রায়বাড়ির কর্তাদের কোনো অনুগৃহীতার মুখ। ঝপ করে ভেসে উঠেছিল মিস মালহোত্রার মুখ। না, পর মুহূর্তে মনে হয়েছিল, না, তার মতো নয়, তবে কারুর মতো বটে। তাকে হয়তো চিনি নে, হয়তো সোফিয়া। আমি আতঙ্কিতের মতো উঠে দাঁড়িয়ে দালালটাকে বলেছিলাম, আমার শরীর খুব খারাপ মালুম হচ্ছে, ট্যাক্সি ডাকো, আমি হোটেলে ফিরব। 2খানা 100 টাকার নোট দিয়ে বলেছিলাম, জলদি করো, জলদি। জুলেখা এসে আমার হাত ধরে বলেছিল, বাবুজি। আমি ভয়ে থরথর করে কেঁপে উঠেছিলাম এবং বলেছিলাম, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছোড় দো, মুঝে ছোড় দো, মুঝে ছোড় দো। শ্যামাকান্তের আর্তনাদের প্রতিধ্বনি বোধহয় আমার কথার মধ্যে ফুটে উঠেছিল। আমি সেই যে হায়দ্রাবাদের জুলেখাবাইয়ের বাড়ি থেকে পালিয়ে এলাম, তারপর আর জীবনে নারীর জীবন যৌবন নীড়ে অবগাহন করতে ছুটে যায়নি। একটা ভয়, হ্যাঁ, একটা ভয় যেন আমার পা টেনে ধরত।
কত সুন্দরী মেয়ে, কেউ আমার রূপে, কেউ আমার শিল্পী খ্যাতির আকর্ষণে, কেউ আমার অর্থের জন্যে আমাকে আকর্ষণ করেছে। আমিও আকর্ষণ অনুভব করেছি, তবু এগোতে পারিনি। কেমন যেন ভয় পেয়ে এক পা এগিয়ে দু পা পিছিয়ে এসেছি। মনে মনে এ নিয়ে অনেক ভেবেছি, কেন এমন হয়, কেন নারীর জীবন স্রোত যৌবনের রূপের খাতে অনন্তকাল বইছে এবং পুরুষেরা দলে দলে ছুটে এসে সেই আদিকাল থেকে এই স্রোতে ঝাঁপ দিয়ে ভেসে যাচ্ছে। সেখানে আমি তার তীরের ঘাটে এসে ভয় পেয়ে জলাতঙ্ক রোগীর মতো ফিরে যাচ্ছি কেন? কত রকম মনে হয়েছে, সেসব কথা থাক। একবার ভেবেছি কোনো মনের ডাক্তারের কাছে যাই, কিন্তু যাইনি। কি হবে গিয়ে? তারা যা বলবে সে আমার অজানা ছিল না। আমি তো বুঝতেই পারছি এ আমার ভ্রম। আমার বাবার জীবন, মায়ের মুখ, মেজদাদু শিবেশ্বর রায়ের পরিণাম, তার দৈত্যের মতো পৌত্রটার পরিণতি চোখে দেখে এবং রায়বাড়ির দপ্তর ঘেঁটে এ বংশের নারী জীবন নিয়ে একটা অস্বাভাবিক আসক্তির ইতিহাস পড়ে আমার মনের অবস্থা এমনি হয়েছে। ব্যাধি আমার ওইটাই, রায়বংশের ইতিহাসকে আমাকে ভুলতে হবে। মনের ডাক্তার আমাকে এই কথাই বলবেন তা আমি জানতাম। বলবেন ভুলে যান, ওসব ভুলে যান। পৃথিবীতে এইটাই চিরকালের নরনারীর জীবনের ধারা। আপনাদের বংশের প্রতাপ ছিল, প্রতিপত্তি ছিল, অর্থ ছিল, সম্পত্তি ছিল। স্বাভাবিকভাবে আপনাদের বংশের পূর্বপুরুষেরা উইকার সেক্সকে টাকা দিয়ে কিনেছেন, প্রতাপ প্রতিপত্তিতে কেড়ে এনেছেন। কেউ বা হয়তো পুরনোকালের বিশ্বাস বশে ধর্ম সাধনা করে স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে মেয়েদের আয়ত্ত করতে চেয়েছেন। অবশ্য এই পাওয়ার কি তা তারাই জানেন। যখন যেমন যুগ, ফরগেট দোজ অল থিংস। এ কালে যেমন যুগ সেইভাবে কোনো নারীকে জীবনে পাবার চেষ্টা করুন এবং বিশ্বাস করুন আপনি শুধু আপনার নিজের জন্য রেসপন্সিবল, অন্য কারুর জন্যে নয়। এমনকি কাল কি করেছেন তার জন্য অনুশোচনা না করে বিগিল লাইফ উইথ আ ক্লিন স্লেট ফ্রম টুডে, এবং তার মধ্যেই দেখবেন আপনি পাপীও নন, পুণ্যাত্মাও নন। আপনি গুড সিটিজেন, সহজ মানুষ। এর সবই আমি মানি, এ আমারই কথাশূলতা। কিন্তু আশ্চর্যের কথা এই, তা আমি পারিনি, কিছুতেই পারিনি। এর জন্যে যে আমাকে যা বলবে আমি প্রতিবাদ করব না, মেনে নেব। মনে কেমন একটা সংকল্প জাগল। রায়বাড়ির অন্য শাখার স্রোত যতদিন চলে চলুক, যত দূর চলে চলুক, দেবেশ্বর রায়ের ছোট ছেলে যোগেশ্বর রায়ের জীবন ধরে যে স্রোত এখন সুরেশ্বর রায়ের দেহের খাতে বয়ে চলেছে তাকে আমি শেষ করে দেব এবং রায়বাড়ির সম্পত্তির শক্তি বলটাকেও নিঃশেষিত করে দেব। ভেবেছিলাম কোনো একটা আশ্রমে চলে যাব। 1940-41 সাল, কালের দিক থেকে একটু বিলম্বিত হলেও কালটায় আশ্রমবাসী হওয়ার একটা ঝোঁক তখনও বিগত হয়নি। কিন্তু তাও পারিনি, কারণ ঈশ্বর, ধর্ম, ধ্যান, জপ এ আমার পক্ষে বিষম বস্তু ছিল। কীর্তিহাটে ঠাকুরবাড়িতে যেতাম, চরণোদক খেতাম না, মাথায় নিতাম। বাল্যভোগের প্রসাদ 2-4 দিন খেয়েছি, এ সবই সত্যি। মিষ্টি ফল আমিই কিনে দিতাম, খেতেও মিষ্ট লাগতো, প্রণামও করেছি। তার মধ্যে ভক্তি কিংবা সত্য বোধ ছিল না। যখনই ঠাকুরবাড়ি গেছি, যখনই ঠাকুরদের কথা ভেবেছি, তখনই মনে হয়েছে ওই কালী ঠাকুরনটির এবং রাধা সুন্দর ঠাকুরটির আমি অন্নদাতা পিতা। ওরা একান্তভাবে আমার, তবে মুখে সেটা কোনোদিন প্রকাশ করিনি। আমাদের দেশে তো ঠাকুরে ঠাকুরে লড়াই হয় এবং সে লড়াই তাঁরা করেন ওই পালক পিতাদের হুকুমে। বিসর্জনের সময় কার প্রতিমা আগে যাবে এই নিয়ে বড় বড় খুন, জখম এবং সত্যের মোকদ্দমার নজির পাবে হাইকোর্টে। ছোট তরফ বড় তরফের কালী প্রতিমারা ছোটবাবু আর বড়বাবুর হুকুমে নদীর দিকে ছুটেছে। এ ওর পথ আগলেছে, ও এর পথ আগলেছে। লড়াই করতে গিয়ে মাটিতে আছড়ে পড়ে চুরমার হয়েছে। মুসলমানদের তাজিয়া নিয়ে এমন মামলা বছর বছর হয়। সুতরাং ধর্ম বা ধর্মের আখড়ার দিকে আমার আকর্ষণ কিছু ছিল না। ইদানিং অবশ্য অনেক ভোগী মডার্ন সন্ন্যাসীদের আশ্রম হয়েছে যেখানে তপস্যা থেকে ভোগ বড়, কিন্তু তাদের প্রতিও আকর্ষণ ছিল না। আমি চেয়েছিলাম জীবনে মুক্তি। সে মুক্তি কেমন করে কোন পথ ধরে আসবে জানি না, তবে চেয়েছিলাম তাই। বিশ্লেষণ করে বলতে পারো জমিদার বা ধনীপুত্রের আর এক ধরনের মনোবিলাস।
আমি অস্বীকার করব না, অনেকটা তাই বটে। সেকেন্ড ক্লাসে বার্থ রিজার্ভ করে দক্ষিণ থেকে শুরু করে উত্তরাবর্ত অভিমুখে মুক্তি খুঁজতে খুঁজতে ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ তাতে ছেদ পড়ল। সময়টা কালী পুজোর পর, সম্ভবত রাস পূর্ণিমার আগের দিন। আমি ছিলাম তখন হরিদ্বারে। হরিদ্বার বড় ভালো লেগেছিল। ভাবছিলাম এই অঞ্চলেই শেষ জীবনটা কাটিয়ে দিলে কেমন হয়। হরিদ্বার থেকে ঋষিকেশ, লক্ষ্মণঝোলা পর্যন্ত অঞ্চলটির কোনো একটি স্থানে একখানা ঘর বানিয়ে ছবি এঁকে জীবন কাটালে কেমন হয়। হঠাৎ অর্চনার চিঠি এলো। কলকাতা থেকে অর্চনা লিখেছে, সুরদা, বৃন্দাবন থেকে খবর দিয়েছে বড় ঠাকুমা। লিখেছেন এবার আমি যাব। লিখেছেন তোমাকেই। ভাই, কীর্তিহাটের বড়বাবু, আমার স্বামীর মৃত্যুর পর আমি রায়দের সঙ্গে বন্ধন কেটে চলে এসে বৃন্দাবনে আমার ভিক্ষে শাশুড়ির পাপের অন্যের গোবিন্দের নাম নিয়ে খেয়ে বেঁচে আছি। ছেলেরা খোঁজ করেনি। আমার বাপের লাখ টাকা ছিল, তা ছেলেরা ঘর ছেড়ে চলে এসেছি বলে নিজেরা নিয়েছে। তাতে ক্ষোভ ছিল না, খেদও ছিল না। তারা ভুলেছিল, তাতেও মনে ভাটা পড়েছিল। হঠাৎ তুই বারদুই এসে ঠাকুমা বলে ডেকে নতুন করে রায়বাড়ির ছেঁড়া বাঁধনে গিঁট বেঁধে বেদনা জাগিয়ে দিয়ে গেলি। মনে পড়ল আমার সব ছিল, স্বামী, পুত্র, বিষয়, বৈভব সব। কিন্তু ভগবান সব কেড়ে নিয়েছিলেন। দেখছি মায়ার বন্ধন কাটে না, কাটতে গেলে প্রহ্লাদের মতো হয়ে ওঠে। তাই শেষ সময়ে তুই যদি একবার আসিস, তোকে দেখতে দেখতে তবে চোখ বুঝি। ঠাকুরমার নিজের হাতে লেখা চিঠিখানা আমি নিজের কাছে রেখে দিলাম। সঙ্গে কৃষ্ণভামিনী কুঞ্জের কর্মচারী যে পত্র লিখেছেন সেখানা তোমার কাছে পাঠালাম, পড়ে দেখো। এবং আমরা কালই রওনা হচ্ছি বৃন্দাবন। বন্দনার বরকে অথবা আমার ভাইকে সঙ্গে নিয়ে রওনা হব। ঠাকুরমাও যাচ্ছেন, সে নিশ্চয় বুঝতে পারছো। ইতি, অর্চনা। হরিদ্বার থেকে বৃন্দাবন খুব বেশি পথ নয়। সেই দিন রাত্রে রওনা হয়ে ভায়া দিল্লি পরের দিন দুপুরবেলা পর্যন্ত পৌঁছে গেলাম। যাওয়ার পথে একটা তাড়া ছিল সুলতা। তাড়া ওই ঠাকুরমার চিঠির কথাগুলি। হঠাৎ তুই বারদুই এসে ঠাকুমা বলে ডেকে নতুন করে রায়বাড়ির ছেঁড়া বাঁধনে গিট বেঁধে বেদনা জাগিয়ে দিয়ে গেলি। ওর পৈতৃক ধন ছিল, তার মূল্য লাখ টাকার বেশি। সেও জ্যাঠামশাই এবং বাবা ওর হাত থেকে বের করে নিয়েছিলেন। এই সর্ববঞ্চিতা মহিলাটির বুক ভরা ভালোবাসা সারা জীবনে মানুষকে দেওয়া হয়নি। দিয়েছেন পাথরের দেবতাকে, এবং নিত্যই দেখেছেন এবেলায় দেওয়া তার সে ভালোবাসা পাথরের ঠাকুরের পায়ে দেওয়া ফুলের মতো ওবেলায় বাসি হয়ে শুকিয়ে গেছে, এবং তাকে ঘর থেকে বের করে বাইরে বিলিয়ে দিয়েছে কিংবা ফেলে দিয়েছে। সারাটা পথ সেকালের সেই অতি সুন্দর সুপুরুষ বিদগ্ধ দেবেশ্বর রায়কে মনে মনে শুধু তিরস্কারই করেছি। মথুরায় নামতেই একটি স্বাস্থ্যবান দীর্ঘাকৃতি জোয়ান ছেলে এগিয়ে এলো। ছেলেটির রংটা কালো, বেশ কালো, নইলে হয়তো অনায়াসে মনে করতাম অর্চনার ভাই। হঠাৎ বড় হয়ে গেছে, চিনতে পারছি না। তার কারণ ভদ্রলোকের দেহের গঠন যেমন শক্ত বলশালী, তেমনি লম্বা চওড়া। আমাকে চিনতে তার খুব দেরি লাগেনি। আমার পরনে বাঙালি পোশাক ছিল, আমার ছবিও সে দেখেছে। এসে আমাকে প্রণাম করলে, বললে, আমার নাম ললিত আচার্য। একটু বিস্মিত হলাম, নামটা ঠিক স্মরণ করতে পারলাম না। বিলেতে যখন আমি মদ্যপান করে ভেসে যেতে চাচ্ছি, তখনই অর্চনার চিঠিতে বন্দনার বিয়ের খবর পেয়েছিলাম। নামটা মনে রাখবার মতো মানসিক সুস্থতা ছিল না, তবে পাত্রটির অসাধারণ পরিচয় আমার মনে ছিল। ছেলেটির বাপ স্কুল মাস্টারি করত, ম্যাট্রিকুলেশন পাস, সামান্য অ্যাসিস্ট্যান্ট টিচার। ছেলেটি বিএ পাশ করেছে অনার্স নিয়ে এবং সরকারি চাকরি পেয়েছে। এখন সে সার্কেল অফিসার। কীর্তিহাটের জমিদার কল্যাণেশ্বর রায় ধনেশ্বর রায়ের বিরুদ্ধে গোয়ানদের একটা দরখাস্তের তদন্তে এসেছিল। তারপর যাওয়া আসা সূত্রে পরিচয় ঘনিষ্ঠ হয়েছিল। রায়বাড়িতে তখন ৫-৭টি মেয়ে, তার মধ্যে বিবাহযোগ্যার থেকেও বেশি অরক্ষণীয়া ২-৩টি। ছেলেটি অবিবাহিত। বন্দনাকে দেখে তার ভালো লেগেছিল। সে নিজেই লোক পাঠিয়ে সম্বন্ধ করে বন্দনাকে বিবাহ করেছে। পণ নেয়নি, যৌতুক চায়নি। অর্চনা নিজেই কিছু যৌতুক আর গহনা দিয়েছে। অর্চনা লিখেছিল, সুরদা, রায়বাড়ির মেয়েদের সম্পর্কে একটা অপবাদ আছে যে রায়বাড়ির মেয়ের কপালে
কখনো সুখ হয় না। যে সংসারে যায় সে সংসার ভেঙে যায়, না গেলে মেয়ের কপাল ভাঙে। একা তো আমার নয়, অন্নপূর্ণা মাও স্বামী নিয়ে ঘর করতে পাননি। তারপর জ্যাঠামশায়ের মেয়েদের দশা তো জানো। তবু মনে হচ্ছে বন্দনার অদৃষ্ট ভালো হবে। বড় লোকের ঘর নয়, দালান বাড়ি নেই, কোনোখানে পাপ তাপ মাটিতে পুঁতে পাথর চাপা দেওয়া নেই। ছেলেটির নাম ললিত। ললিতের যেমন স্বাস্থ্য তেমনি চরিত্র, তেমনি বিনয়, আর লেখাপড়ায় ভারী উজ্জ্বল। সরকারি চাকরি পেয়েছে। বন্দনা সুখী হয়ে চাকরির জায়গায় জায়গায় ঘুরবে। তবে জ্যাঠামশায় খুঁতখুত করছিলেন, ছোট ঘর, ঠিক হবে না বিয়ে দেওয়া। কিন্তু মা জ্যাঠাইমা কেউ তার কথা শুনলেন না। ছোট ঘর কিসের? বিয়ে হয়ে গেল। এই বিবরণটুকু মনে ছিল। তার সঙ্গে আর মনে ছিল বরের উপাধি হল আচার্য। ভদ্রলোক পাদপূরণ করে দিলেন, বললেন, আমি বন্দনাকে বিয়ে করেছি। মনে পড়ে গেল অর্চনার চিঠি। সে লিখেছিল, বন্দনার বর বা ছোট ভাইকে সঙ্গে করে কালই রওনা হব আমরা। আমি তাকে আর একবার ভালো করে দেখে সত্যি সত্যি বেশি করে খুশি হয়ে বললাম, কাছেই যমুনার ওপারে বৃন্দাবন। তোমাকে দেখে তো ভাই ইচ্ছে করছে না তোমাকে ললিত বলে ডাকতে, ইচ্ছে করছে তোমাকে। ছেলেটি হেসে বলল, মেজদি আমাকে কেলে সোনা বলে নতুন নামকরণ করেছেন বৃন্দাবনে পা দিয়েই। আমি বললাম, না, কেলে সোনা বলে তোমায় ডাকবো না ভাই, ওটা মেজদি বলেছেন, মেজদিকে সাজে। আমি তোমাকে শ্যাম সুন্দর বলে ডাকবো, ললিতের চেয়ে খারাপ লাগবে না। ললিত হেসে উঠে বললে, তাই ডাকবেন। শেষ হলো অষ্টাদশ অধ্যায়। ফিরে আসছি 49 অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।